আসসালামু আলাইকুম। আমি কে মুহতাসিম বিল্লাহ। আজকে আলোচনা করব মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়ের ভ্রূণীয় স্তরের পরিণতি এবং ভ্রূণীয় আবরণী এ সম্বন্ধে। সর্বপ্রথমে ভ্রূণীয় আবরণীর কথায় আসি। ভ্রূণীয় আবরণীটা কি? একটা ভ্রূণ যখন পূর্ণতা প্রাপ্ত হয়, মানে হচ্ছে গর্ভধারণের সময় যে দশাগুলো প্রাপ্ত হয় একটা ভ্রূণের, এই সব কিছুর শেষে যখন ভ্রূণটা পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হয়ে যায়, তার আগ মুহূর্তে ভ্রূণ যেসব স্তর দিয়ে আবৃত থাকে এগুলোকেই বলা হচ্ছে ভ্রূণীয় আবরণ। এও আমি তোমাদেরকে বলেছি যে অনেকগুলো ইভেন্ট সংগঠিত হয় এই 38 সপ্তাহ, যে সময় একটা ভ্রূণ ইউটেরাস বা মায়ের জরায়ুতে অবস্থান করে। এই সময় ভ্রূণের মধ্যে অনেক পরিবর্তন সংগঠিত হয়। তো এত কিছু না জানলে হঠাৎ করে সেই নামগুলো অপরিচিত লাগবে, কিন্তু আসলে কিছু করার নেই। আমি তোমাদেরকে রঙিন ছবি কিছু দিব, এই ছবিগুলো দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবা। এত বেশি জানারও প্রয়োজন নেই তোমাদের আপাতত। তো এখানে সিকোয়েন্সটা যেটা আছে এভাবে মনে রাখবা না, বরং তোমরা একটু উল্টাপাল্টা করে মনে রাখবা। সর্বপ্রথমে কি মনে রাখবা? কোরিয়ন, তারপরে মনে রাখবা অ্যামনিয়ন, তারপরে মনে রাখবা অ্যালান্টয়েস, এবং সর্বশেষে হচ্ছে ইয়ক স্যাক বা কুসুমথলি। এভাবে মনে রাখলে সুবিধা হবে কি? শুরুতে আমাদের কি বললাম? কোরিয়ন। কোরিয়ন এবং অ্যামনিয়ন এই দুইটাই হচ্ছে এক্টোডার্ম এবং মেসোডার্ম, এই দুই স্তর থেকে তৈরি। তারপরে হচ্ছে অ্যালান্টয়েস এবং ইয়ক স্যাক বা কুসুমথলি, এই দুইটা হচ্ছে মেসোডার্ম এবং এন্ডোডার্ম স্তর থেকে তৈরি। ঠিক আছে, তাহলে অরিজিনটা মনে রাখা গেল। এখন কোরিয়নটা কি? চিত্র দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা ভ্রূণের সবার বাইরে একটা স্তর আছে, আবরণী আছে, একেই বলা হচ্ছে কোরিয়ন। এর ভিতরে যে গহ্বর, একে বলা হচ্ছে কোরিয়নিক ক্যাভিটি। এর সাথে কানেক্টিং স্টক বা আমাদের সংযুক্তকারী যে বৃন্ত, এটা দিয়ে সংযুক্ত থাকে ভ্রূণটা। এই ভ্রূণটা যে স্থানে সংযুক্ত আছে সেখানে দেখো উপরের দিকে একটা ছোট ক্যাভিটি আছে, ফাঁকা স্থান, একেই বলা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি বা অ্যামনিয়নের গহ্বর। তাহলে এই আবরণটাকে বলে অ্যামনিয়ন। আর এর নিচে সংযুক্ত আছে আমাদের হচ্ছে ইয়ক স্যাক বা কুসুমথলি। এই কুসুমথলিটা প্রাথমিকভাবে বড় থাকে, কিন্তু পরবর্তীতে যখন 12 সপ্তাহ পরে অমরা গঠন হইতে যায়, তখন এই কুসুমথলিটা কিন্তু ছোট হয়ে যায় আকারে অনেক। তো যাই হোক, বাইরের দিকে হচ্ছে কোরিয়ন। কোরিয়নের কাজ কি? আমরা যখন প্লাসেন্টা বা অমরা সৃষ্টির কথা বলছিলাম, তখন কিন্তু বলেছি যে এই যে কোরিয়ন থেকে কোরিয়নিক ভিলাই তৈরি হয়, যা দিয়ে অমরা সৃষ্টি হয়। ঠিক আছে, যা অমরা সৃষ্টিতে অবদান রাখে। অ্যাকচুয়ালি এখানে মায়ের শরীরের এন্ডোমেট্রিয়ামের অংশও কাজ করে। তাহলে কোরিয়নের কাজ কি? অমরা সৃষ্টিতে একটা ভূমিকা পালন করা। এর সাথে এই যে আমাদের অ্যালান্টোয়েস আছে, অ্যালান্টোয়েসটা কি অ্যাকচুয়ালি? যখন এই তিনটা ভ্রূণীয় স্তর থেকে শরীরের বিভিন্ন অংশ ডেভেলপ হয়, মানে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটা স্তর থেকেই তো সব কিছু তৈরি হয়। তো যখন এই তিন স্তর থেকে আমাদের গ্যাস্ট্রোলেশনের কথা বলেছিলাম না, মনে আছে কি? সেটা ছিল আমাদের অন্ত্র তৈরির প্রক্রিয়া। এক কথায় অন্ত্র কি? ভিতরের দিকে বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, এগুলো তৈরির প্রক্রিয়া। এখন যখন এই অন্ত্রগুলো তৈরি হচ্ছিল, তখন এগুলোর বর্ধিতাংশ রূপে অ্যালান্টয়েসকে পাওয়া যায়। মানে অন্ত্র যখন তৈরি হয় তখনই অ্যালান্টয়েস একটা অংশের বাইরে বের হয়ে আসে, যেটা ইয়ক স্যাক বা কুসুমথলির পাশেই অবস্থান করে। পরবর্তীতে যখন অমরা সৃষ্টি হয় বা আম্বিলিকাল কর্ড সৃষ্টি হয়, তখন কি হয়? এই যে ইয়ক স্যাক বা কুসুমথলি, অ্যালান্টয়েস এবং কোরিয়নের অংশ সবগুলো মিলে কিন্তু আম্বিলিকাল কর্ড বা অমরা যে পরবর্তীতে হয়, এগুলো সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে এই যে অ্যালান্টয়েস সৃষ্টি হইলো, এর কাজ কি? অমরা সৃষ্টিতে এরও অবদান আছে। তার মানে কি? অ্যালান্টয়েস এবং কোরিয়ন এই দুইটার কাজ কি হবে? এই দুইটার কাজ হবে অমরার যেসব কাজ সেইগুলো। অমরার কি কি কাজ ছিল? শ্বসনে ভূমিকা পালন করা, রেচনে ভূমিকা পালন করা, খাদ্য গ্রহণে মানে পুষ্টি পদার্থের বিনিময়ে ভূমিকা পালন করা, এই কাজগুলোই কিন্তু তাহলে অ্যালান্টয়েস এবং কোরিয়নের। এটা মনে রাখা সহজ হয়ে গেল। এখন আসে এমনিয়ন, যেটা বললাম। এই যে এমনিয়ন উপরের গহ্বরটা, এই এমনিয়নটার ভিতরেই কিন্তু পরবর্তীতে ভ্রূণের সব কিছু তৈরি হয়। মানে কি? ওই যে এমনিয়ন এবং কুসুমথলি, এর মাঝখানেই তো তিনটা স্তর তৈরি হয়েছিল। এই তিনটা স্তর থেকে যত কোষ তৈরি হবে, যত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে, সবই তৈরি হবে অ্যামনিয়নের ভিতরে। আর অ্যামনিয়নটা কি? গহ্বর। তার মানে কি? এর ভিতরে তরল পদার্থে পূর্ণ থাকে।
তাহলে এর কাজ কি? এই তরল পদার্থগুলো ভ্রূণের পুষ্টি পদার্থের যোগানে কিছুটা ভূমিকা পালন করে, আর ম্যাক্সিমাম যে কাজটা করে সেটা হচ্ছে ভ্রূণটাকে প্রোটেকশন দেয়া। পানি বা তরল পদার্থ থাকার কারণে ভ্রূণগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হতে পারে। আর যেটা হয়, বাহ্যিক কোনো আঘাত যদি যায় তাহলে এই পানিটা থাকার কারণে, তরল পদার্থ থাকার কারণে কি ভ্রূণটার কোনো ক্ষতি করতে পারে না। তাহলে এটাই হচ্ছে অ্যামনিয়নের কাজ, ভ্রূণকে প্রোটেকশন দেয়া। সবার শেষে আসো ইয়ক স্যাক বা কুসুমথলি। এই কুসুমথলি কিন্তু শেষের দিকে একেবারে আমাদের এটা ছোট হয়ে যায়, একেবারে ছোট হয়ে যায়। আমি কি বললাম, এটা আম্বিলিকাল কর্ড বা প্লাসেন্টা সৃষ্টিতেও এর কিছুটা অবদান আছে। এখন এই যে কুসুমথলি, তাহলে এর মেইন কাজটা কি? এর মেইন কাজ হচ্ছে এটা স্টেম সেলের আধার হিসেবে কাজ করে। স্টেম সেল কি মনে আছে তোমাদের? স্টেম সেল হচ্ছে সেই সকল সেল যেগুলো রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা পালন করে। আমাদের মানে বোন ম্যারো যেটা ছিল, বোন ম্যারোর স্টেম সেল থেকে কি ইরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছিল না? মনে আছে তোমাদের? তাহলে এই স্টেম সেলগুলোর আধার হিসাবে কাজ করে এই ইয়ক স্যাক বা কুসুমথলি। তাহলে এই হচ্ছে আমরা চারটা ভ্রূণীয় স্তর তো না, চারটা ভ্রূণীয় আবরণী, এটা নিয়ে আমরা জানলাম। এখন আসলে ভ্রূণীয় স্তর সম্বন্ধে জানি। ভ্রূণীয় স্তর কি? আমি আগের লেকচারটাতে তোমাদেরকে বলেছিলাম যে এই যে এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট আছে, এটা থেকেই দ্বিতীয় সপ্তাহে 3টা ভ্রূণীয় স্তর, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তৈরি হয়। আচ্ছা, এখন তোমরা যদি এটা না দেখো আগের লেকচারটা, তাহলে একটু দেখে আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই 3টা ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় পরবর্তী দিনগুলোতে। কী কী সেগুলো? একটোডার্ম থেকে কিছু জিনিসপত্র তৈরি হয়, মেসোডার্ম থেকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ, এন্ডোডার্ম থেকে কিছু। তাহলে একটোডার্ম থেকে কি কি তৈরি হয়? একটো মানে কি? বাহিরে, এটা উপরের দিকে থাকে। তাহলে এর মাধ্যমে শরীরের বাইরের অঙ্গ প্রত্যঙ্গ জিনিসগুলো তৈরি হবে। কি কি সেগুলো? সর্বপ্রথম হচ্ছে আমাদের এপিডার্মিস, এখান থেকে ত্বক, ত্বকের উপরে কি আছে? লোম, বাইরের দিকে কি আছে? চুল, সামনে হাতের মধ্যে কি আছে? নখ, তারপরে কি আছে? কিছু আইস, খুর, এগুলোও কিন্তু একটোডার্ম স্তর থেকে তৈরি হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, তোমরা যদি বিস্তারিত পড়ো ভ্রূণীয় বিকাশ, তখন দেখতে পারবে একটোডার্ম থেকে কিভাবে মস্তিষ্ক তৈরি হয়। কিন্তু এখন তোমরা সেটা জানতে পারবে না। তোমরা এখন এটা মনে রাখো যে একটোডার্ম থেকে মস্তিষ্ক তৈরি হয়, এটা কিন্তু অন্যরকম। অনেক নৈবিত্তিকে আসে বারবার, একটোডার্ম থেকে মস্তিষ্ক তৈরি হয়। তাহলে একটোডার্ম থেকে আরেকটা পাওয়া গেল মস্তিষ্ক। এখন আসো, এই যে আমাদের উপরের দিকের কিছু অংশ, চোখ, এবং চোখের পাশাপাশি ভিতরের দিকে কি থাকে? অন্তঃকর্ণ, অডিটরি সাইট, এই দুইটা তৈরি হয় আমাদের একটোডার্ম থেকে। আর একেবারে নিচের দিকে পায়ু, এই পায়ুর আবরণ কিন্তু তৈরি হয় একটোডার্মের স্তর থেকে। তাহলে একটোডার্ম থেকে মোটামুটি এগুলো আমাদের তৈরি হয়। আচ্ছা, এখন মেসোডার্ম দেখো। মেসোডার্ম কি মাঝখানে থাকে না? একটোডার্মের পরে থাকে মেসোডার্ম। তাহলে এখান থেকে শরীরের মাঝখানের কিছু অংশ তৈরি হবে। দেখো কি কি তৈরি হবে সেটা তোমরা একটা সহজ ছন্দ দিয়ে মনে রাখতে পারো। বৃহৎ ডালিমে পেরেক সংযোজন, ঠিক আছে? এর মধ্যে বৃতে দেখো হচ্ছে বৃক্কের কর্টেক্স, দাঁতে হচ্ছে ডেন্টিন এবং ডার্মিস। ডেন্টিন হচ্ছে দাঁতের, আর ডার্মিস হচ্ছে ত্বকের একটা স্তর। এরপরে লিতে হচ্ছে লিম্ফয়েড বা লসিকা গ্রন্থি বা লসিকা টিস্যু, এগুলো তৈরি হয় আমাদের মেসোডার্ম থেকে। এরপরে মেতে হচ্ছে মেদ টিস্যু। তারপরে হচ্ছে পেরেকের পেতে হচ্ছে অধিকাংশ পেশি এবং পৌষ্টিক নালীর বহিস্তর। এই বহিস্তরটাকে কিন্তু মার্ক করবা, পৌষ্টিক নালীর বহিস্তর তৈরি হয় আমাদের মেসোডার্ম থেকে। এরপরে হচ্ছে রেতে হচ্ছে রেচনতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। কতে হচ্ছে কঙ্কালতন্ত্র এবং সংযোজনের জতে হচ্ছে প্রজননতন্ত্র বা জননতন্ত্রের অধিকাংশ। এখন দেখো, এই যে রেচনতন্ত্র এবং জননতন্ত্র, এদের অধিকাংশ, এই শব্দটাকেও মার্ক করবা, কারণ এদের অধিকাংশ তৈরি হয় হচ্ছে মেসোডার্ম থেকে। তারপরে এন্ডোডার্ম থেকে সামান্য কিছু অংশ তৈরি হয়। এরপরে এসো এন্ডোডার্ম। এন্ডোডার্ম কি? সবার নিচের লেয়ার বা ভিতরের লেয়ার। এই এন্ডোডার্ম থেকে যে জিনিসগুলো তৈরি হয় তোমরা মনে রাখতে পারো গ্রন্থি দিয়ে। সাধারণত যেসব স্থান থেকে সিক্রেশন হয়, বিভিন্ন প্রকারের রস খরিত হয়, সেসব জায়গায় এন্ডোডার্মের কোষ উপস্থিত থাকবে। কি কি সেগুলো?
এই যে আমরা পৌষ্টিক নালীর বহিস্তর বলছিলাম, পৌষ্টিক নালীর বহিস্তর থেকে কি কোনো সিক্রেশন হয়? হয় না। পৌষ্টিক নালী কোত্থেকে? এই যে আমাদের খাদ্য নালীটা, অন্ন নালীটা শুরু হলো এখান থেকে, তারপরে পাকস্থলী, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, এই সবগুলোই কিন্তু আমাদের পৌষ্টিক নালীর অন্তর্গত, ঠিক আছে না? কিন্তু এর ভিতর থেকে সিক্রেশন হয় না, এর ভিতর থেকে বিভিন্ন এনজাইম সিক্রেশন হয়। তাহলে এখানে অবশ্যই এন্ডোডার্মের কোষের প্রয়োজন আছে। তার মানে কি পৌষ্টিক নালীর অন্তঃস্থর, তো পৌষ্টিক নালীর অন্তঃস্থর থেকে যে অন্তঃস্থর যে কোষগুলো দিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে এন্ডোডার্মের কোষ, ঠিক আছে? এখন আসো এই পৌষ্টিক নালীতে আর কি কি সিক্রেশনের জিনিস আছে। দেখো আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র আর হচ্ছে পৌষ্টিক নালীর পাকস্থলী যে আছে, পাকস্থলীর প্রাচীরে সিক্রেশন হয় না, তারপরে কি ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে সিক্রেশন হয় না? হয়। তাহলে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের প্রয়োজন আছে। তারপরে পৌষ্টিক নালীতে অন্য কিছু কিছু গ্রন্থির সিক্রেশন উন্মুক্ত হয়, তার মধ্যে কি আছে? যকৃৎ আছে, অগ্ন্যাশয় আছে, আছে না? পিত্তথলি আছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হবে এন্ডোডার্মাল কোষ দিয়ে, ঠিক আছে? আর কিছু জিনিস হয়, সেটা হচ্ছে এই যে রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্র, এর অধিকাংশ তৈরি হয়েছিল মেসোডার্ম থেকে। তার এর অল্প কিছু অংশ, সামান্য অংশ তৈরি হবে এন্ডোডার্ম দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, তিনটা ভ্রূণীয় স্তরের পরিণতি। এবার আমরা ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করব। এই যে নিষিক্ত জাইগোটটা, এই জাইগোটটা অষ্টম সপ্তাহ পর্যন্ত যতদিন মায়ের জরায়ুতে অবস্থান করে, এই অবস্থায় একে বলা হয় ভ্রূণ। আর 8 সপ্তাহ পরে একে বলা হয় ফিটাস। এখন যে সময়টা এটা জরায়ুতে অবস্থান করে, এই সময় প্রত্যেক সপ্তাহে এর কিছু পরিবর্তন সাধিত হয়। এগুলোই মূলত ভ্রূণীয় বিকাশের ধাপ। এগুলো সপ্তাহ অনুযায়ী ভাগ করা হয় মেইনলি। পরে আরও ডিটেইলসে পড়তে গেলে তোমরা প্রতিদিন অনুযায়ী পড়বে। যাই হোক, এখানে কিছু সপ্তাহের কথা তোমাদেরকে বলেছে, তো এগুলো মনে রাখার জন্য তোমরা আগে সপ্তাহের সিকোয়েন্সগুলো মনে করে নিবা। কী কী সেগুলো? প্রথম হচ্ছে 1 থেকে 7 সপ্তাহ, 7-এর পরে হচ্ছে ডিরেক্ট 12তম সপ্তাহ, 12 সপ্তাহের পরে হচ্ছে ডিরেক্ট 20তম, তারপরে হচ্ছে 24, 26, 28, 30, সবশেষ হচ্ছে একেবারে 38তম সপ্তাহ। যাই হোক, প্রথম সপ্তাহ থেকে যদি শুরু করা যায়, তাহলে একেবারে প্রথম সপ্তাহে যেটা, সেটা কি হয়? এই যে আমাদের জাইগোট ফর্মেশন হয়, মানে এটা নিষিক্ত হয়। হওয়ার পরে এটা প্রথমে মরুলা তৈরি হয়, তারপর ব্লাস্টুলা তৈরি হয়, আর 6 থেকে 9 দিনের মাথায় কি হয়? ইমপ্লান্টেশন হয়, মানে এটা কি হয়? জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হয়। এই হচ্ছে প্রথম সপ্তাহে। এরপরে দ্বিতীয় সপ্তাহে আমরা কি বলেছিলাম? দ্বিতীয় সপ্তাহে কি হয়? এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তৈরি হয়। কোত্থেকে তৈরি হয়? এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট থেকে। এগুলো এর আগেও আমি বলেছি। এখন তৃতীয় সপ্তাহ থেকে কি শুরু হয়? এই যে 3টা ভ্রূণীয় স্তর তৈরি হলো আমাদের, এই 3টা ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরির সৃষ্টি হয় তৃতীয় সপ্তাহ থেকে। শুরুতে কি হয়? আমাদের নার্ভাস সিস্টেম, যেটা মস্তিষ্ক, স্পাইনাল কর্ড এবং তার সাথে সম্পর্কিত মেরুদণ্ড, এগুলোর কাজ, গঠনের কাজ শুরু হয় আমাদের তৃতীয় সপ্তাহে। তারপরে চতুর্থ সপ্তাহে এসে কি হচ্ছে? আমাদের হৃৎপিণ্ড, রক্তনালী, বিভিন্ন রক্তবাহিকা, এগুলো তৈরির কাজ শুরু হয় আমাদের চতুর্থ সপ্তাহে এসে। তারপরে পঞ্চম সপ্তাহে এসে কি হলো? পঞ্চম সপ্তাহে এসে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কুড়ি সৃষ্টি হয়। আমরা পড়েছিলাম না, লিম্ফ বার্ড সৃষ্টি হয়? এই লিম্ফ বার্ডটা সৃষ্টি হয় আমাদের পঞ্চম সপ্তাহে এসে। তারপরে পঞ্চম সপ্তাহ থেকে যখন একটা ভ্রূণ ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করে, তখন এর চোখ এবং কানের কিছু গঠন, এগুলো সম্পন্ন হয় বা শুরু হয়। এখন এরপরে ষষ্ঠ থেকে সপ্তম সপ্তাহে যখন একটা ভ্রূণ যায়, তখন মোটামুটি চোখের যে রং, কালো রং, এটা দেখা যায়। আর হচ্ছে মুখমণ্ডলের গঠনটা সপ্তম সপ্তাহে এসে শুরু হয়। এরপরেই কিন্তু অষ্টম সপ্তাহ, মানে কি অষ্টম সপ্তাহ পরে একটা ভ্রূণকে মোটামুটি মানুষের বাচ্চা হিসেবে আইডেন্টিফাই করা যায়। এজন্য অষ্টম সপ্তাহ পরেই এই ভ্রূণকে ফিটাস বলা হয়। যাই হোক, তারপরে একেবারে 12তম সপ্তাহ, 12তম সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট কি ছিল? প্লাসেন্টা সৃষ্টি বা অমরা সৃষ্টি, ঠিক আছে? এটা 12তম সপ্তাহে গিয়ে হয়। 12তম সপ্তাহে অস্থি, হাত পায়ের গঠন মোটামুটি সম্পন্ন হয়, কাজে ভ্রূণকে পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করা যায় এটা মানুষের ভ্রূণ। 12তম সপ্তাহের পরে
ডিরেক্ট এখানে দেওয়া আছে আমাদের একেবারে 20তম সপ্তাহে। 20তম সপ্তাহে এসে কি হয়, ভ্রূণের চোখের উপরের যে পাতা এবং তার উপরে যে ভ্রূ আছে আমাদের, এগুলোর গঠন মোটামুটি সম্পন্ন হয়। 20 সপ্তাহের পরেই কি আছে, 24তম সপ্তাহ ডিরেক্ট। তাহলে 24তম সপ্তাহে এসে কি হবে, 24তম সপ্তাহ এসে একটা ভ্রূণ চোখ খুলে দেখতে পারে। এরপরে 26তম সপ্তাহ, 26তম সপ্তাহ এটা একটা সার্টেন পিরিয়ড। এই পিরিয়ড পর্যন্ত কোনো একটা ভ্রূণ বা ফিটাস যদি মায়ের জরায়ুতে থাকে, তাহলে তারপরে যদি কোনো কারণে তার জন্ম হয়ে যায়, মানে হচ্ছে প্রিমেচিউর বার্থ যদি হয় 38 সপ্তাহের আগে 26 সপ্তাহের পরে, তাহলে শিশুটা বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে 26 সপ্তাহ পর একটা ভ্রূণকে বাইরে ইনকিউবেটরে রেখে বা অন্য কোনো উপায়ে বাঁচিয়ে রাখা যায়। এরপরে আছে আমাদের 28তম সপ্তাহ। 28তম সপ্তাহে কী করে, ভ্রূণটা নড়াচড়া শুরু করে, মায়ের পেটের ভিতরে স্পর্শ এটা অনুভব করা যায় 28 সপ্তাহ পরে। এরপরে ভ্রূণটা কী করে, প্রস্রাব করা শুরু করে, কিন্তু এই প্রস্রাবটাতে পানি বেশি থাকে। এখানে রেচন পদার্থ তেমন কিছুই থাকে না, কারণ রেচন পদার্থ আমরা জানি কিসের মাধ্যমে অপসারিত হয়, এটা হচ্ছে প্লাসেন্টা বা অমরার মাধ্যমে অপসারিত হয়। এরপরে হচ্ছে 30তম সপ্তাহ। 30তম সপ্তাহে ফিটাসের মাথাটা ঘুরে যায়, এটা হচ্ছে জরায়ুর যে সার্ভিক্স আছে, মুখ আছে, সেদিকে মাথা হয়ে যায়। এরপর শিশুটা জন্মগ্রহণের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপরে 38তম সপ্তাহে আসার পরে একটা বিশেষ মেকানিজমের কারণে শিশুটার জন্ম হয়। এই যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুটার জন্ম হয়, একেই বলে সন্তান প্রসবের প্রক্রিয়া। তাহলে সন্তান প্রসবটা কিভাবে হয়, এখানে বেশ কিছু হরমোনাল ব্যাপার আছে। কি সেগুলো আমরা কি জানি, প্রোজেস্টেরন হরমোনটা ছিল, এটার মেইন কাজ কি ছিল, এটার মেইন কাজ ছিল জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি এবং ফিটাসের বৃদ্ধিতে সহায়তা করে। এই প্রোজেস্টেরনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কি সেটা জানো, এটা হচ্ছে জরায়ুর যে সংকোচন এবং প্রসারণ, এটাকে বন্ধ করে রাখে হচ্ছে এই প্রোজেস্টেরন হরমোন। কিন্তু এই জন্মের আগে 38তম সপ্তাহ বা তার কিছুদিন আগে হঠাৎ করে এই প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণটা কমে যায়। মানে কি, অমরা ঠিকমতো আর প্রোজেস্টেরন সাপ্লাই দেয় না দেওয়ার কারণে কি হয়, এই যে জরায়ুর সংকোচন প্রসারণ, এটা বন্ধ থাকে না, এটা শুরু হয়ে যায়। ঠিক একই সময়ে আরও 2টা হরমোন ক্ষরিত হয়। একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোন। তোমরা পড়েছিলে না, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন কোথায় থাকে, এগুলো অগ্র পিটুইটারিতে থাকে। তাহলে এই পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন এবং এই অমরা থেকে আরেকটা হরমোন ক্ষরিত হয়, যার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে জরায়ুর প্রাচীরের সংকোচন ক্ষমতা বৃদ্ধি করা। যে ফাইবারগুলো সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে বা হচ্ছে মায়োমেট্রিয়াম পেশিযুক্ত যে স্থানগুলো, সেগুলোর গতি এটা বৃদ্ধি করে। এর ফলে কি হয়, এই সবগুলো হরমোনের সমন্বয়ে কি হয়, একটা শিশুর জন্ম হয়। জন্ম হয় সাধারণত 3টা ধাপে। সর্বপ্রথম হচ্ছে জরায়ুর যে মুখ বা সার্ভিক্স, জরায়ুর গ্রীবা, এটা 10 সেন্টিমিটারের মতো প্রসারিত হয়। তারপরে হচ্ছে ফিটাসের মাথা সহ পুরো ফিটাসটা বাইরে চলে আসে, এটা হচ্ছে 2য় ধাপ। এরপরে 3য় ধাপে কি হয়, এই যে আম্বিলিক্যাল কর্ড আমাদের ছিল, যেটা আম্বিলিক্যাল কর্ড কোনটা ছিল, ভ্রূণ থেকে প্লাসেন্টা বা অমরা পর্যন্ত যে জিনিসটা, এটাই হচ্ছে আম্বিলিক্যাল কর্ড। এবং প্লাসেন্টা বা অমরা এটা সার্ভিক্সের পথে কি হয়, দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়ে যায়। তাহলে এই হচ্ছে সন্তান প্রসব সম্পর্কিত ঘটনা। এখন এটা কখন হয়, সাধারণত এখানে একটা বোঝার বিষয় আছে, যে এটা বলছে যে সর্বশেষ যে রজচক্র ছিল, সেই রজচক্র থেকে 40 সপ্তাহ পরে সন্তান প্রসবের সময় নির্ধারণ করা হয়। এখন 40 সপ্তাহ কেন, আমরা কি জানি 38 সপ্তাহ একটা ফিটাস মায়ের জরায়ুতে অবস্থান করে, তাহলে 38 সপ্তাহ পরে ডেট দিলেই হচ্ছে। কিন্তু কেন 40 সপ্তাহ দেওয়া গেল, তোমরা একটু মনে করে দেখো, ওই যে আমরা যে পড়ছিলাম ওভারিয়ান সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলের কততম দিনে ডিম্বপাত হয়েছিল, 14তম দিনে ডিম্বপাত হয়েছিল। তাহলে 14তম দিন মানে কি, 14 দিন মানে কত সপ্তাহ, 2 সপ্তাহ। তার মানে সর্বশেষ যে রজচক্র শেষ হইল, তার 14 দিন পরে ডিম্বপাত হইল, এরপরে নিষেক হয়, এবং ওই নিষেকের পর থেকেই 38 সপ্তাহ গণনা করা হয়। তাহলে কি, এদিকে 38 সপ্তাহ আর তার আগের 2 সপ্তাহ, এই দুইটা একসাথে করে
টোটাল 40 সপ্তাহ পরে একটা ফিটাসের বা একটা ভ্রূণের এটা জন্মের একটা তারিখ নির্ধারণ করা হয়। মূলত তার 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরে এটা হতে পারে। এই হচ্ছে স্বাভাবিক একটা শিশুর জন্মগ্রহণ প্রক্রিয়া। আমরা কি জানি, প্রত্যেক মাসে 15 থেকে 20টা ফলিকল কি করে এই মেনস্ট্রুয়াল সাইকেল বা ওভারিয়ান সাইকেলের মধ্যে আসে। এই 15 থেকে 20টা যে ফলিকল ছিল আমাদের, সেখান থেকে একটা ফলিকল কেবলমাত্র পূর্ণাঙ্গ ডিম্বাণু হিসেবে মুক্তি লাভ করে, তাই না? কিন্তু কোনো কারণে যদি একাধিক ডিম্ব পরিপূর্ণতা লাভ করে, মানে একটা ডিম্বাণুর জায়গায় যদি 2টা ডিম্বাণু পরিপক্কতা লাভ করে, সাধারণত হয় না, কিন্তু কোনো কারণে হতে পারে, কোনো অ্যাবনর্মালিটির কারণে, ক্লিনিক্যাল কন্ডিশনে যদি হয়, সেক্ষেত্রে কি হবে? আমরা কি জানি, স্পার্ম তো অনেকগুলো আসে। এই স্পার্মগুলো তখন 2টা ডিম্বাণুকে অনেক সময় নিষিক্ত করে ফেলতে পারে। তখন কি হবে? 2টা জাইগোট তৈরি হবে, 2টা জাইগোট থেকে 2টা মরুলা, 2টা মরুলা থেকে 2টা ব্লাস্টুলা, 2টা ব্লাস্টুলা থেকে তারপরে গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে 2টা আলাদা আলাদা ভ্রূণ তৈরি হবে। এই 2টা ভ্রূণই আবার জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হতে পারে। এগুলো আলাদা আলাদা না, এগুলো স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান। এই কারণে এই যে ভ্রূণগুলো, এদেরকে বলা হচ্ছে আমাদের ভিন্ন যমজ। ঠিক আছে? এই 2টা থেকে যে 2টা বাচ্চা হবে, এই বাচ্চাদের পরস্পরের মাঝখানে কোনো মিল তেমন নাও থাকতে পারে। বড় ভাই ছোট ভাইয়ের মাঝখানে যেরকম সম্পর্ক হয়, এরকমই হতে পারে। এদের লিঙ্গ পৃথক পৃথক হতে পারে। কারণ কি? এখানে ভিন্ন ভিন্ন শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়েছে। তাহলে অভিন্ন যমজই কি লিঙ্গ আলাদা হতে পারে, আর বৈশিষ্ট্য তেমন মিল নাও থাকতে পারে। কিন্তু যদি একটা ডিম্বাণুই নিষিক্ত হয় এবং নিষিক্ত হওয়ার পরে জাইগোটের যখন প্রথম ক্লিভেজ হয়, তখন যদি এই জাইগোটটা পৃথক হয়ে যায় 2টা ভাগে, এবং প্রত্যেকটা পৃথক ভাগ যদি আলাদা আলাদাভাবে বিভাজনের মাধ্যমে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা গঠন করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কিন্তু 2টা আলাদা আলাদা সন্তান তৈরি হবে। কিন্তু তারা কি একটা জাইগোট থেকে উৎপন্ন হইল না? একটা জাইগোট থেকে উৎপন্ন হওয়ার কারণে তাদেরকে বলা হচ্ছে অভিন্ন যমজ। এবং এদের কি একটা শুক্রাণু একটা ডিম্বাণু নিষিক্ত হয়েছে, এই কারণে কি হবে? হয় 2টাই ছেলে হবে, না হলে 2টাই মেয়ে হবে। এই হচ্ছে ভিন্ন এবং অভিন্ন যমজ সম্পর্কিত কথাবার্তা।